সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম বায়োলজি ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ রাত্রি। তো আশা করি সবাই ভালো আছো। প্রথমেই হচ্ছে কমেন্ট সেকশনটা আমি একটু চেক করি। কমেন্টে আমরা আমাদের সেই চিরচেনা প্রিয় মুখগুলাকে অনেকদিন পরে আবার দেখার সুযোগ পাচ্ছি। তো আমাদের সেই পরিচিত মুখের মধ্যে আছে রিহাদ হাসান, আইরিনা জান্নাত, ফাহমিদা ইসলাম ঋতু, রক্তিম রয়, এস এম আশফাক, মেহেদি হাসান হিমেল, তাসনোবা তাবাসসুম সামিয়া, ওকে, আমির হামজা। তো সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। তো আমরা টিস্যু এবং টিস্যু তন্ত্রের যে হ্যান্ড নোট কন্টেস্ট, হ্যাঁ, এটা দেয়া যায় বিকজ তোমাদের বেশিরভাগ কলেজের যেহেতু ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সুতরাং আমরা হ্যান্ড নোট কন্টেস্ট দিতে পারি। সো সামিয়া, তুমি এটা আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করবা যে ভাই টিস্যু এবং টিস্যুতন্ত্রের হ্যান্ড নোট কন্টেস্ট সম্পর্কে একটু অ্যানাউন্সমেন্ট করে দিয়ান, তাহলে আমি অ্যানাউন্সমেন্ট করে দিব। ঠিক আছে, তোমাদের আসলে ইয়ারসেন্স পরীক্ষার জন্য আমি ওয়েট করতেছিলাম যে ওই পরীক্ষাটা শেষ হবার পর আমি তোমাদেরকে পরবর্তী হ্যান্ড নোট কন্টেস্ট বা পরবর্তী টাস্কগুলো দিব। তো ক্লাসে আরো জয়েন করছে জুবাইদ হাসান জেমি, অপূর্ব চন্দ্র অপু, এমডি সিয়াম, ঐশী, জুবাইদ হাসান জেবি, উম্মে আতিয়া ইউরা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আছি ভালোই, তোমাদের সবার দোয়ায় ভালো আছি এবং সব ঠিকঠাক চলতেছে। আশা করি তোমরাও খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে ক্লাস নেব রক্ত ও সঞ্চালন এবং টপিক হচ্ছে হৃৎপিণ্ডের গঠন ও লম্বচ্ছেদ, লেকচার 1। এইটা আমরা শুরু করলাম। তবে আমি আগে বলে রাখি যে রক্তের যে পার্টটুকু আছে, ধরো রক্তরস, রক্তকণিকা, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, লসিকা, রক্তবাহিকা মানে ধমনী শিরা হৃৎপিণ্ড, এই টপিকগুলো আমি একটু পরে পড়াবো, লাস্টে পড়াবো, বিকজ ওই টপিক থেকে রিটেন প্রশ্ন কম আসে, শর্ট প্রশ্ন আসে বা এমসিকিউ বেশি আসে। এবং আমি শুনলাম যে দুই একটা কলেজে সম্ভবত তোমার এই চ্যাপ্টারটা আসলে পরীক্ষাতে আছে, ওদের হয়তো এই মাসের শেষের দিকে পরীক্ষা। সো আমি চাচ্ছি যে যেখান থেকে রিটেন প্রশ্ন বেশি আসে বা হৃৎপিণ্ডের পোষণটা আসলে বেশি গুরুত্বপূর্ণ, সেইগুলো আমরা আগে শুরু করি। যদি রিটেনে দেখা যায় তার একটা প্রশ্ন কমন পড়ে গেল, হয়তো তার পরীক্ষাটা ভালো হবে। ঠিক আছে। তো মৃত্তিকা রয় বলছে, ভাইয়া কেমন আছেন? তোমাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। ওকে, টাইম কতদিন? টাইম অবশ্যই 1 সপ্তাহ দিব। টাইম অবশ্যই 1 সপ্তাহ দিব। ওকে, সবাই আমাকে আজকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া কেমন আছেন। আমাকে দেখে কি খারাপ মনে হচ্ছে? তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে আমি খারাপ আছি, ওকে, বা কোনো প্রবলেম আছি? ওকে, সবাই আজকে খোঁজ খবর নিচ্ছে, ভালো লাগতেছে। আর আসলে সত্যি কথা বলতে যে বাংলাদেশের সবাইকে অনেক বেশি মিস করতেছি, ধরো ফ্যামিলি প্লাস আমার স্টুডেন্ট, পেসমেকার, ওকে, সবাইকে অনেক মিস করতেছি। আদারওয়াইজ ইটস গ্রেট। ওকে, আদারওয়াইজ সবকিছু নিয়েই স্যাটিসফাইড। ওকে, তাহলে আমরা চলো এটা শুরু করি। আর এইটা হচ্ছে এই রক্ত সঞ্চালনের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফের আসলে অনেক কি বলবো মোমেন্টস জড়িত। সো আমরাও সেই মোমেন্টস গুলাও দেখা যাবে যে নিয়ে আসবো আলোচনার সময়। ঠিক আছে, তো চলো আমরা লেকচার 1 শুরু করি। ফার্স্ট দেখো মানব হৃৎপিণ্ড। ঠিক আছে, এখন দেখো হৃৎপিণ্ডকে আমাদের বডির কি বলা হয়? পাম্পিং মেশিন। পাম্পিং মেশিন বলা হয়। ঠিক আছে, বা পাম্পিং যন্ত্র। হৃৎপিণ্ড হচ্ছে মানবদেহের পাম্পিং যন্ত্র। এখন দেখো এটা বলছে যে জীবদ্দশায়, ঠিক আছে, মানে সমগ্র জীবনে বা বলতে পারি সমগ্র সমগ্র জীবনে এটা কখনোই কি থামে না। হৃৎপিণ্ড কিন্তু কখনোই থামে না, কখনোই ক্লান্ত হয় না, মৃত্যুর আগ পর্যন্ত দেখো বিট করতেই আছে। ওকে, তো আমরা সবাই কিন্তু টায়ার্ড হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, আমরা কিন্তু বিশ্রাম নেই। কিন্তু হৃৎপিণ্ডের কিন্তু বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নাই। যদি হৃৎপিণ্ড একটু মনে করতো যে আমি জন্মের পর থেকেই বিট করতেছি,
তো এইভাবে কি মানুষের পক্ষে আহ, মানে দিনের পর দিন একই গতিতে কাজ করা সম্ভব? আমি একটু বিশ্রাম নেই, তো হৃৎপিণ্ড যদি একটু বিশ্রাম নিতে, বুঝতে পারছো, আমরা সারা জীবনের জন্য বিশ্রামে চলে যেতাম। ওকে, বা যখন আমরা মারা যাব তখন হৃৎপিণ্ড সারা জীবনের জন্য কি করবে? বিশ্রামে চলে যাবে। বিষয়টা এরকমই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হৃৎপিণ্ডের কোনো থামাথামি নাই। ওকে, হৃৎপিণ্ড কখনোই ক্লান্ত হয় না। ও কেন ক্লান্ত হয় না এই চ্যাপ্টার পড়বো। তাহলে সমগ্র জীবনে বা জীবদ্দশায় জীবদ্দশায় হৃৎপিণ্ড হৃৎপিণ্ড 2600 মিলিয়ন বার 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। ঠিক আছে, তো 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। স্পন্দন মানে হচ্ছে হার্টবিট। তাহলে আমাদের জীবদ্দশায় আমাদের হার্টবিটের সংখ্যা প্রায় 2600 মিলিয়ন, এবং গড়ে গড়ে প্রায় 155 মিলিয়ন লিটার 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত পাম্প করে। সো মানে এটা একটা এভারেজ তোমার হিসাব। সমগ্র জীবনে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয় এবং গড়ে প্রায় 155 মিলিয়ন লিটার অথবা 1.5 লক্ষ টন রক্ত কি করতে পারে? পাম্প করতে পারে। ঠিক আছে, তো এটা মনে রাখবা। এখন আসো মানুষের হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ডের ক্ষেত্রে পুরুষে ওজন কত? পুরুষে ওজন 290 থেকে 250 থেকে 390 গ্রাম। পুরুষের হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 390 গ্রাম এবং স্ত্রীতে হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 200 থেকে 275 গ্রাম। ঠিক আছে, এখন দেখো অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই পুরুষের হৃৎপিণ্ডের ওজন আসলে বেশি কেন আর মেয়েদের হৃৎপিণ্ডের ওজন কম কেন? এটার একটা ফানি ব্যাখ্যা বা সিলি ব্যাখ্যা অনেকেই দেয় বা ফান করার জন্য চেষ্টা করে। সেটা হচ্ছে যে পুরুষের হৃৎপিণ্ডের ওজন বেশি কারণ পুরুষের হৃৎপিণ্ডটা আকারে বড়, মানে ছেলেদের নাকি হৃৎপিণ্ড বড় হয় আকারে, ছেলেদের নাকি সাহস বেশি। মেয়েদের হৃৎপিণ্ড আকারে ছোট, তার জন্য নাকি সাহসও কম। এর জন্য মেয়েরা দেখো তেলাপোকা দেখে চিৎকার করে। ওকে, ছেলেরা তো তেলাপোকা চিৎকার করে না। আবার দেখো যে পুরুষের যেহেতু হৃৎপিণ্ড বড়, ওজন বেশি, ভিতরে জায়গা বেশি, স্পেস বেশি, জায়গা বেশি হয়, বেশি মানুষকে বেশি মানুষকে আশ্রয় দেওয়া কি হয়? সম্ভব হয়। ওকে, কিন্তু মেয়েদের হৃৎপিণ্ড ছোট বা জায়গা কম হওয়ায় বেশি মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হয় না। ওকে, স্পেশাল কাউকে আশ্রয় দিবে। ওকে, সো এখন দেখো ছেলে এবং মেয়ে দুই দিকে কিন্তু একটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। ওকে, সো ওই ফান করে বলে যে ছেলেদের ভিতরে প্রকোষ্ঠের ভিতরে জায়গা বেশি, হৃৎপিণ্ডের ভলিউমটা বেশি, সুতরাং ছেলেরা অনেক সময় একাধিক মানুষের প্রতি আকর্ষণ ফিল করতে পারে। ওকে, আচ্ছা, এবং ছেলেরা তো খুব খুশি হয়, তাই না? ছেলেরা খুব খুশি হয় না যখন আমরা বলি যে ছেলেদের হার্ট বড় সাইজে, তাহলে ছেলেরা অনেক খুশি হয়। ওকে, কারণ সবার মনের মধ্যে নাকি একটা সুপ্ত বাসনা আছে যে দুইটা বিয়ে করবে। ওকে, কেউ কেউ আবার চারটা অনেকে বিয়ে করবে, শুনছি এটা। ঠিক আছে, ওকে, আমি বললাম যে দুইটা বিয়ে কেন করবা? বলা যে বেশিরভাগ সাকসেসফুল মানুষ নাকি দুইটা বিয়ে করছে। ওকে, উদাহরণস্বরূপ তারা বিভিন্ন মানুষের নাম রেফারেন্স দিচ্ছে, যে মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তারা নাকি বাংলা ক্লাসে এগুলো শিখছে। এখন কোন বাংলা ক্লাসে শিখলো আমি ঠিক জানি না, এটা কি জিহাদ ভাই শেখাইলো নাকি অন্য কেউ শেখাইলো, আই এম নট শিওর, বাট আমাকে রেফারেন্স দিচ্ছে যে বেশিরভাগ সাকসেসফুল মানুষ নাকি দুইটা করে বিয়ে করছে। ওকে, সো কেউ কেউ দুইটা অথবা চারটা বিয়েতে ইন্সপায়ার্ড। সো ছেলেরা আশা করি কথাটা মানে কথাগুলো খুব এনজয় করতেছে, বাট মেয়েদের জন্য বিষয়টা একটু পেইন। ওকে, আচ্ছা,
তো যাই হোক, আসলে বিষয়টা এখানে হচ্ছে, সাইন্টিফিক ব্যাখ্যাটা হচ্ছে কি জানো, যে পুরুষের বডির সকল অঙ্গই বড়, শুধু হৃৎপিণ্ড না, পুরুষের সকল অঙ্গর ওজন কি থাকে, বেশি থাকে। বিকজ দেখো, একই বয়সের একটা ছেলে এবং একই বয়সের একটা মেয়ে, দুইজনকে যদি আমরা ওজন মাপি, তো দেখা যাবে ছেলেদের ওজন বা বডি ওয়েট বেশি থাকে, মেয়েদের বডি ওয়েট কি থাকে, কম থাকে। বিকজ ছেলেদের যে হাড্ডি আছে না, সেদের হাড্ডিগুলার ঘনত্ব বেশি থাকে, ছেলেদের পেশিগুলার ভলিউম কি থাকে, বেশি থাকে। সো ওভারঅল হোল বডিতে যত অঙ্গ আছে সমস্ত অঙ্গই ছেলেদের ক্ষেত্রে ওজন একটু কি বেশি, আর মেয়েদের ক্ষেত্রে ওজন একটু কি কম। সুতরাং শুধু হার্টের বিষয় না, লাংসের বিষয়ে যদি আসো, কিডনির বিষয়ে আসো, লিভারের বিষয়ে আসো, ওকে, সকল অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে মেয়েদের ওজনটা, মেয়েদের অঙ্গগুলোর ওজন একটু কম, একটু লাইট থাকে, আর ছেলেদের অর্গানগুলো কি থাকে, একটু হেভি থাকে, ওয়েট বেশি থাকে। ওকে, এবং যেটা ওভারঅল বডি ওয়েটের মধ্যে কি করে, প্রভাব ফেলে। ঠিক আছে, সো আশা করি এটা আমরা ক্লিয়ার। এখন এই যে তোমরা যে ঘটনাটা শুনলা, তোমাদের মতামত আমাকে জানাও। ঠিক আছে, মানে তোমাদের এই যে ঘটনা শোনার পরে ছেলে এবং মেয়েদের অনুভূতি শুনতে চাই, যে কারা কারা দুইটা বিয়ে করতে চাও, বা কারো কাছ থেকে ফানি কথা শুনতে চাই, কারো কাছে সিরিয়াস কথা শুনতে চাই। ওকে, আচ্ছা। এমডি সিয়াম ভাই, আপনিও দুইটা বিয়ে করেন, এটা যা বলার বলছোস, আমারই বলছোস, কমেন্ট সেকশনে বলছোস, সেটা কিন্তু আর কোথাও বলিস না। ঠিক আছে, আপু দেখলে খবর আছে। হ্যাঁ, এমনিতেই আপুর কাছাকাছি নাই, দূরে আছি। ঠিক আছে, আর এসব বলে সংসার ভেঙে দিস না। ঠিক আছে, আচ্ছা। এখন চলো আমরা নেক্সট হচ্ছে হৃৎপিণ্ডের গঠন নিয়ে একটু পড়বো। ও, গঠনের আগে আমি একটু যাই, যে হার্টবিট শুরু হয় কবে। হার্টবিট বা হৃদস্পন্দন, হার্টবিট বা হৃদস্পন্দন শুরু হয়, শুরু হয় চতুর্থ সপ্তাহে। হার্টবিট বা হৃদস্পন্দন শুরু হয় চতুর্থ সপ্তাহে। ঠিক আছে, ভ্রূণে, ভ্রূণে চতুর্থ সপ্তাহে হার্টবিট শুরু হয়। ঠিক আছে, সো তোমার এখন যেহেতু আসলে আমরা একটু আধুনিক বা ডিজিটাল যুগে চলে আসছি, আমাদের ইন্টারনেটে দেখো 5G, তাই না? সামনে নাকি আরো কত জি আসবে। ঠিক আছে, তো যাই হোক, এর জন্য বাচ্চারা আসলে ফাস্ট হয়ে গেছে। আগে দেখতাম যে বইতে লেখা থাকতো যে 6th উইক, মানে ষষ্ঠ সপ্তাহে নাকি হার্টবিট আসে, ষষ্ঠ, পঞ্চম বা 6 সপ্তাহে আসে। কিন্তু 6 সপ্তাহের পরিবর্তে এখন দিছে কি 4th উইক বানিয়ে দিছে, 4th উইকেই নাকি হার্টবিট চলে আসে। তার মানে সময়ের সাথে সাথে ভ্রূণের মধ্যে হার্টবিট শুরু হওয়ার টাইমে কিন্তু আগে চলে আসছে, মানে সবাই দেখো ফার্স্ট। সো আমরা ইউজুয়ালি দেখি যে কোনো একজন মা যখন কনসিভ করেন, ঠিক আছে, কনসিভ করার পর দেখা যায় সে যে প্রেগনেন্ট, ঠিক আছে, এটার প্রথম লক্ষণ হচ্ছে তার যে মেনস্ট্রুয়েশন, যেটাকে আমরা আসলে সহজ পিরিয়ড বলি, সেই পিরিয়ডটা কি হয়ে যাবে, তার বন্ধ হয়ে যাবে। ওকে, অন্য কোনো কারণ না। ধরো যে মানুষের ক্ষেত্রে অনেক রকম শারীরিক সমস্যা থাকে না, যে মেয়েদের অনেক শারীরিক সমস্যার জন্য কিন্তু অনেকের পিরিয়ড ইরেগুলার হইতে পারে, অথবা এক্সেসিভ হইতে পারে, ব্লিডিং এর পরিমাণ খুব বেশি হইতে পারে, আবার ইরেগুলার টাইপের হইতে পারে, যে গ্যাপ গ্যাপ দিয়ে 2 মাস হয়তো বন্ধ থাকলো আবার শুরু হইলো, এরকমও হইতে পারে। তো সেটা হচ্ছে গাইনোকোলজিক্যাল প্রবলেম। যদি কোনো মেয়ের গাইনোকোলজিক্যাল প্রবলেম না থাকে, একজন ম্যারিড মেয়ের, আমরা ইউজুয়ালি দেখা যায় যে পিরিয়ড মিসের পাশাপাশি আল্ট্রাসোনোগ্রাম করাই। আল্ট্রাসোনোগ্রাম করলেও কিন্তু দেখা যায় তোমার 4th উইকের পরপরই, 4th উইক মানে পিরিয়ড মিস হয়েছে তার 1 সপ্তাহ পরপরই আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে দেই। তো আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় বাচ্চার হার্টবিট কিন্তু, ওই যে কালার ডপলার নামক একটা যন্ত্র আছে, ওই কালার ডপলার যখন পেটের মধ্যে ধরে বা তল পেটে ধরে, তখন ওই যে বাচ্চার হার্টবিটটা বোঝা যায়। তো সবার আগে একটা ভ্রূণের মধ্যে সবার আগে কিন্তু হার্ট ডেভেলপ হয়। ওকে, অ্যান্ড হার্ট কেন ডেভেলপ হয়, কারণ হার্ট হচ্ছে পুরা বডিতে, সমগ্র বডিতে কি করে, তোমার রক্ত সরবরাহ করে।
এই যে সমগ্র বডিতে রক্ত সরবরাহ যদি না করে তাহলে কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হবে? তুমি চিন্তা করে দেখো, আমাদের বডিতে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গ যে ডেভেলপ হবে, বিকশিত হবে, তার জন্য কিন্তু তার কি দরকার? রক্ত সরবরাহ দরকার, তার জন্য পুষ্টি দরকার, কোষ বা টিস্যুগুলার বেঁচে থাকার জন্য কি দরকার? অক্সিজেন দরকার। এবং যেটা হার্ট ডেভেলপ না করলে সেটা কিন্তু কখনোই পসিবল না। তাহলে সবার প্রথমে যে অঙ্গ ডেভেলপ করে সেটা হচ্ছে হার্ট। আর সবার লাস্টে যেটা ম্যাচিউর হয়, সবার লাস্টে যেটা ফুললি ফাংশনাল হয়, সে অঙ্গের নাম কি কেউ বলতে পারবা? আমাদের বডিতে সবার পরে কোন অঙ্গটা ম্যাচিউর হয় বা ফুল ফাংশনাল হয়? বলো। আমি একটু কমেন্ট চেক করতেছি, তোমরা বলতে পারো। দেখি তোমরা পারো কিনা। আহ জুবাইদ হাসান যেই বলছে ভাইয়ার একটা বিয়ে করলে পেসমেকার পরিবার আরেকজন আপু পাইতো, দাওয়াত তো পাইতো। বর্তমান আপু ওনার একজন ফ্রেন্ড পাইবে। ওকে, তুই তো অনেক লজিক্যাল একটা কথা বলছিস রে। জীবনে এইভাবে চিন্তা করে দেখি নাই। আমার চিন্তার দরজা খুলে দেওয়ার জন্য তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা তো আমার আপুর সাথে আলোচনা করতে হবে, ঠিক আছে? আলোচনা পর আলোচনা করার পরে কি হবে আই ডোন্ট নো, ঠিক আছে? আমি সেটা বেঁচে থাকবো কি থাকবো না সেটা আমি নিশ্চিত করে বলতে পারতেছি না, বাট বেঁচে থাকলে আবার দেখা হবে, ঠিক আছে? আচ্ছা। ওকে। এম এস হাসান বলছে সবাই দাওয়াত খাইতে চায়। হ্যাঁ, আমি বাংলাদেশে গেলে কেউ না কেউ বিয়ে করবি। আমি যদি বাংলাদেশে যাই সামনে, কেউ না কেউ বিয়ে করবি, জোর করে তোদেরকে বিয়ে দিব যাতে একটা দাওয়াত খাইতে পারি, ঠিক আছে? আচ্ছা। ঐশী বলছে বুঝতে পারছি ভাইয়া। কৃষি দেবনাথ কমেন্ট করছে যে ভাইয়া সরি, তোর তো হার্ট নাই তাই এই ক্লাসটা তোর করা উচিত। আচ্ছা। আহ, অনেকে বলে যে তার হার্ট নাকি নাই। আমি বললাম হার্ট নাই কেন? বলে আমার হার্ট তো আমি একজনকে দিয়ে দিচ্ছি। কেউ কেউ আসছে যে তার হার্ট একজনকে দিয়ে দিচ্ছে, তার জন্য তার কাছে হার্ট নাই, ঠিক আছে? ইমোশন নাই, তার ভালোবাসার নাই, সব দিয়ে দিচ্ছে, অবশিষ্ট নাই নিজের কাছে। ওকে। আচ্ছা, এখন দেখো, আমরা আহ, একটা কথা খুব ফানি কথা মনে পড়লো। আমরা বাংলা মুভিতে কি দেখি যে একটা মেয়ে প্রেগনেন্ট হইলে সবার প্রথমে তোমরা কিভাবে বুঝতে পারো বলো? বাংলা মুভি দেখে বলো যে একজন মহিলা যদি প্রেগনেন্ট হয় তার প্রথম লক্ষণ কি? তোমরা কি দেখছো? ঠিক আছে, তাহলে প্রেগনেন্ট হইলে আমরা কি কি দেখি? আমরা আল্ট্রাসোনোগ্রাম করি, তার পিরিয়ড মিসেস কিনা সেটা জিজ্ঞেস করি, প্লাস হচ্ছে আমরা ইউরিন পরীক্ষা করতে পারি। ইউরিন টেস্ট করেও কিন্তু প্রেগনেন্সি পজিটিভ না নেগেটিভ সেটা বের করা যায়। কিন্তু আমরা মুভিতে কি দেখি? বাংলা মুভিতে কি দেখি বলো? আচ্ছা। অনেক কথা আজকে চলে আসতেছে, ডোন্ট কেউ মাইন্ড করো না, বা বিষয়টাকে সবগুলোতে সিরিয়াসলি নিয়ে নিও না, জাস্ট ফর ফান। ওকে। সো তোমরা জানো যে এখন অনলাইন ট্রেন্ডের মধ্যে আসলে এত ফর্মাল থাকতেছে না, সবাই দেখা যাচ্ছে একটু চেষ্টা করতেছে যে স্টুডেন্ট ফ্রেন্ডলি হওয়ার জন্য, বা ইউজুয়ালি একটু ক্যাজুয়াল হওয়ার জন্য, ইনফর্মাল হওয়ার জন্য, ঠিক আছে? যাতে অনলাইন ক্লাস হলেও পোলাপান মজাটা নিতে পারে। ওকে। আমরা এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য প্রয়োগ করব না যেটা পার্সোনালি কাউকে হিট করে এবং কোনোভাবে কারো জন্য অসম্মানজনক হয়, বাট আমরা যতটুকু ফান করে পড়তে পারি সেই চেষ্টা করব। ওকে, দ্যাটস ওয়াই দেখো কোর্সের নামও কিন্তু চেঞ্জ করে সার্জারি থেকে একটু বরবাদ রাখা হয়েছে, এবং তুমি দেখো পোস্টার ভিডিওর মধ্যে কিন্তু একটু চেঞ্জ আসছে। সো মানে কিছু কিছু বিষয় আছে যে আসলে আমাদের প্রয়োজনের তাগিদে পরিবর্তন করতে হয়। বিষয়টা এরকম না যে ওই অভিনয়টা আমার ক্যারেক্টারের সাথে যায়, বা ওই অভিনয়ের সাথে আমার পার্সোনাল লাইফের কি আছে, মিল আছে। ওকে। বা আমি ওইরকম অভিনেতা হওয়ার চেষ্টা করতেছি, বাট আমাকে হয়তো সেই ট্রেন্ড ফলো করতে হচ্ছে মার্কেটিং করার জন্য, বা সবার কাছে রিচ করার জন্য, সবাইকে ফানি ভাবে বিষয়টা আসলে উপস্থাপন করার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন চলো যেহেতু এইটুকু শেষ, এবার আসো
আমরা হৃৎপিণ্ডের যে তোমার আহ, যে গঠন দেখো, এখানে এটা হচ্ছে মোচাকৃতি, দেখো দেখতে কিরকম মোচাকৃতি, এবং দেখো একটা প্রান্ত কিন্তু সরু, দেখো এই প্রান্ত কিন্তু চওড়া আর এই প্রান্তটা কিন্তু সরু থাকে। তাহলে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের চওড়া অংশ, হৃৎপিণ্ডের চওড়া অংশ হচ্ছে বেস, হৃৎপিণ্ডের চওড়া অংশ হচ্ছে বেস, এবং হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের সরু অংশ, হৃৎপিণ্ডের সরু অংশ হচ্ছে অ্যাপেক্স। হৃৎপিণ্ডের চওড়া অংশ হচ্ছে বেস এবং হৃৎপিণ্ডের সরু অংশ হচ্ছে কি অ্যাপেক্স। ওকে, তাহলে চওড়া অংশ হচ্ছে বেস, বেস মানে হচ্ছে গোড়া, আর সরু অংশ কি অ্যাপেক্স, এই যে সূচনা অংশটা হচ্ছে অ্যাপেক্স। এখন অ্যাপেক্স কোথায় আছে, হৃৎপিণ্ডের অ্যাপেক্স কোথায় আছে? ওকে, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের অ্যাপেক্স, অ্যাপেক্সের অবস্থান, হৃৎপিণ্ডের অ্যাপেক্সের অবস্থান বুকের বাম পাশে, বুকের বাম পাশে পঞ্চম পাঁজরের ফাঁকে, বুকের বাম পাশে পঞ্চম পাঁজরের ফাঁকে মনে থাকবে। হৃৎপিণ্ডের অ্যাপেক্সের অবস্থান হচ্ছে বুকের বাম পাশে পঞ্চম পাঁজরের ফাঁকে। ওকে, সো এটার ইংরেজি হচ্ছে পঞ্চম পাঁজরের ফাঁকে, ইংরেজি হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। ওকে, এই পঞ্চম পাঁজরের ফাঁকে কিন্তু হৃৎপিণ্ডের অ্যাপেক্স অবস্থান করে। ওকে, আমরা কিভাবে এই পয়েন্টটা আমরা কিভাবে বের করতে পারবো, ঠিক আছে? আজকে কিন্তু আরো অনেক মজার কথা হবে, সুতরাং ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকবা, ক্লাসের শেষ পর্যন্ত সবাই অ্যাটেন্ড থাকবা, ঠিক আছে? আজকে কিন্তু অনেক ফানি কথা আসবে, সো যারা ঘুমায় পড়বা বা ক্লাস করবা না তারা কিন্তু চরম মিস করবা, ঠিক আছে? ত্রিশী দেবনাথ, এইটা এগুলো ঠিক না, ঠিক আছে? এই যে আমার নামে মিথ্যা ব্লেম দেওয়া, দিদি দাদা দিদিকে ট্যাগ করে দিচ্ছে যে দ্বিতীয় বিয়ের কথা শুনে খুশি হয়ে গেছে, একদম মিথ্যা কথা, ভুয়া মিথ্যা কথা, ঠিক আছে? আমি এক কথার মানুষ, এবং আমার বলো কি বলবো, অক্সিজেন বলো, তোমার হার্ট বলো, লাংস বলো, লিভার বলো, সব জায়গাতে আপুই আছে, আর কেউ নাই। ওকে, সো এইসব হাবিজাবি কথা বলে আপুকে কোনোভাবে নড়ানো যাবে না, ঠিক আছে? এবং আমার নামে এরকম মিথ্যা অপবাদ দিবা না, আশা করি। আচ্ছা, আসো, যে আমরা মুভিতে কি দেখছি, যে প্রেগনেন্ট হলে বমির বিষয় থাকে, ভমিটিং থাকে, ডিজিনেস থাকে। ওকে, ভেরি গুড, ওকে, সুন্দর টার্ম ইউজ করছো, যে মাথা ঘুরায়, বমি বমি ভাব থাকে, শরীর দুর্বল থাকে, ঠিক আছে? ওইগুলা তো আসলে ওই ভমিটিংস গুলো অনেক পরে আসে, ওই যে বমি করলে বোঝায় যে প্রেগনেন্ট, এটা অনেক পরে আসে, দেখা যায় 2-2.5 মাস বা 3 মাস পরের ক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে? মৃত্তিকা বলছে যে ভাইয়া ফিফথ অ্যান্ড সিক্স দুইটাই হবে না। হ্যাঁ, এটা এরকম হইতে পারে যে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস এরকম না হয়ে আমরা বলতে পারি যে ফিফথ বা না, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসটা বললেই বেটার, ফিফথ এবং সিক্সথ আসলে বলার দরকার নাই। ওকে, পঞ্চম পাঁজরের ফাঁকে, এটাই বেস্ট। ওকে, অন্য কিছু লিখতে চাচ্ছি না। এখন আমি তোমাকে একটু বুঝাই দিই বিষয়টা। দেখো, আমাদের বুকের মাঝখানে একটা অস্থি আছে, এটা নাম হচ্ছে স্টার্নাম। তুমি বুকের মাঝখানে দেখবা, একদম মাঝখানে তুমি যদি চাপ দাও একটা শক্ত হাড্ডি ফিল করা যায়, চামড়ার নিচেই আছে, এটার নাম হচ্ছে স্টার্নাম, স্টার্নাম বা উরুফলক। ওকে, এইটা বরাবর তুমি যদি বাম দিকে যাও, দেখবা এই যে গলার এখান থেকে ফিল করা যায়, এই যে এখান থেকে আমার স্টার্নাম ফিল করা শুরু করলাম। যদি আমি একটু 2 সেন্টিমিটার যাই, এখানে যদি একটু 2 সেন্টিমিটার নিচে যাই, স্টার্নামের একটু উঁচু অংশ আছে, মানে এই হাড্ডিটার একটা পয়েন্ট আমাদের হাতে লাগবে, মনে হবে যে একটু উঁচু, মানে এই গলা থেকে তুমি পয়েন্ট আউট করা শুরু করবা, নিচের দিকে যাওয়া শুরু করবা, দেখবে একটু উঁচু, সামান্য একটু উঁচু অংশ আছে। এটা হচ্ছে তোমার স্টারনামের মানে আপার পার্ট, ঠিক আছে? এর নাম হচ্ছে ম্যানোব্রিয়াম। ওকে, এই ম্যানোব্রিয়াম আমি পড়াবো, চরণগোচরণে মনে পড়াইছি কিনা জানি না, চরণগোচরণে পড়াইছি, যাক ম্যানোব্রিয়াম। সো এই বরাবর যদি আমি এই পয়েন্টে যদি বাম দিকে যাই, এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় পরশুকা, দ্বিতীয় পাঁজর। যদি একটু গ্যাপ দিয়ে যাই, একটু স্পেস থেকে তৃতীয়,
আরেকটু গ্যাপ দিয়ে যাই চতুর্থ, আরেকটু গ্যাপ দিয়ে যাই পঞ্চম, এই যে এখানে পঞ্চম, তাহলে এইটা হচ্ছে ধরো এই যে পঞ্চম পাঁজরের ফাঁকে এই জায়গাটা, ঠিক আছে। এখন দেখো এই জায়গাটা অনেক বড়, একদমই তোমার অনেকটা এইখান থেকে শুরু করে এই দিক পর্যন্ত যেতে পারতে না, অনেকটা বড় এরিয়া না? তো এত বড় এরিয়ার মধ্যে এক্সাক্ট পয়েন্ট কোনটা, এক্সাক্ট পয়েন্ট হচ্ছে তো বের করার জন্য দেখো আমরা পড়ছিলাম চলনাঙ্গ চলনতে একটা অস্থি আছে কাঁধের মতো, নাম কি? ক্ল্যাভিকল। এই যে ক্ল্যাভিকলটা এরকম থাকে তাই না? ক্ল্যাভিকল ছেলেদের ক্ষেত্রে এটাকে বলা হয় কলার বোন, আর মেয়েদের ক্ষেত্রে কি বিউটি বোন বলা হয়। ওকে, সো এই ক্ল্যাভিকলার যদি মাঝখানে তুমি একটা লাইন টানো, দাগ টানো, একদম মাঝখানে একটা লম্ব দাগ টানো, আর যে পঞ্চম পাথরের ফাঁকা দিয়ে একটা তুমি আড়াইয়ের দাগ টানো, এই দুইটা দাগ যেখানে ক্রস করবে সেই জায়গা হবে তোমার অ্যাপেক্স এর অবস্থান। তার মানে আমি মিন করতেছি যেটা, সে তোমাকে দেখাই দিচ্ছি। ধরো এইটা হচ্ছে পঞ্চম পাথরের ফাঁকা, এই জায়গাটা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। আর ধরো এইটা হচ্ছে ক্লাভিকল, সাপোজ কথা কথা এটা হচ্ছে ক্লাভিকল। ওকে, ক্লাভিকল। সো যদি আমরা ক্লাভিকলের মাঝখানের দাগ টানি আর এই পঞ্চম পাঁজরের ফাঁকা দিয়ে যদি এরকম একটা আড়াইয়ের দাগ টানি, তাহলে এই দুটা দাগ যেখানে দুজনকে লম্বালম্বি ভাবে কি করলো, সেট করলো, 90 ডিগ্রি সেট করলো, সেই পয়েন্টটা, সেই এই যে যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে তোমার অ্যাপেক্স এর অবস্থান। মনে থাকবে? তাহলে আমি আবার বলি, এই অস্থির নাম কি, কাদের অস্থির নাম কি? ক্ল্যাভিকল। তাহলে ক্ল্যাভিকলের মাঝখান দিয়ে একটা লম্বাভাবে দাগ টানবো। ওকে, আর বুকের যে পঞ্চম পাথরের ফাঁকা সেখান থেকে আড়াই দাগ টানবো। এই দুইটা দাগ যেখানে লম্বালম্বি ভাবে ছেদ করছে সেই ছেদ বিন্দু হবে কি তোমার অ্যাপেক্স এর অবস্থান। তাহলে হৃৎপিণ্ডের অ্যাপেক্স এর অবস্থান হচ্ছে বুকের বাম পাশে পঞ্চম পাথরের ফাঁকে, ঠিক আছে। এবং কোন জায়গাতে? যেখানে ক্লাভিকল যা ছেদ করবে, যেখানে ক্লাভিকলের মাঝখানের দাগ গিয়ে তাই কি করবে, ছেদ করবে, সেটাই হবে অ্যাপেক্স এর অবস্থান। এই অ্যাপেক্স এর বিষয় নিয়ে আমি এত কেন পেঁচাচ্ছি বা অ্যাপেক্স এর বিষয়ে কেন এত কথা বলতেছি, এটা তোমার তোমার মাথায় আসা উচিত, তাই না? তো এই অ্যাপেক্স এর মধ্যে দেখবা যে ডাক্তার একটা তোমার আহ, যন্ত্র এখানে কিন্তু বসায়, সেটা হচ্ছে স্টেথোস্কোপ, তাই না? তো ওই ডাক্তার যে কানের মধ্যে যে যন্ত্রটা ইউজ করে এবং মানুষের হার্টবিট দেখার জন্য যেখানে দেখবা ওই বেলটা বসায়, সেই বেলটা বসা হচ্ছে অ্যাপেক্স এর মধ্যে। যদি তুমি অ্যাপেক্স এর মধ্যে বেলটা বসাও, হার্টবিট খুবই স্পষ্ট ভাবে বোঝা যাবে। ওকে, সো হার্টবিট বোঝার সব থেকে ভালো লোকেশনটা হচ্ছে কি অ্যাপেক্স। অ্যাপেক্স এর মধ্যে হার্টবিটটা খুব সুন্দরভাবে কি করা যায়, ফিল করা যায় কানের মধ্যে। দ্যাটস ওয়াই অ্যাপেক্স এর অবস্থান জানা খুব জরুরি। কারণ তুমি যত পেশেন্ট দেখবা, তুমি যদি কখনো মেডিকেলে পড়ার সুযোগ পাও, কখনো কার্ডিওলজিস্ট হও, তুমি যখন হার্টবিট চেক করবা, তুমি অলওয়েজ অ্যাপেক্স এর মধ্যে কি করবা, ওই স্টেথোস্কোপ যেটা আমরা কানে ইউজ করি তার বেলটা ওই অ্যাপেক্স এর মধ্যে বসাবা। ওকে, সো আশা করি তোমরা এটা ক্লিয়ার। ওকে, এখন হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? অ্যাপেক্স এর অবস্থান হচ্ছে বুকের বাম পাশে পঞ্চম পাঁজরের ফাঁকে, কিন্তু হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? অনেকে দেখো, অনেকে হৃৎপিণ্ডের অবস্থান বলতেও বুকের বাম পাশে বুঝে। ওকে, তুমি বলে হৃৎপিণ্ড কোথায় আসছে, বলে বুকের বাম পাশে। ওকে, কেন বুকের বাম পাশে? কারণ আমাদের বাংলাদেশে একটা নাটক আছে, নাটকটা বেশ পপুলার হয়েছিল মনে হয়, যে বুকের বাম পাশে, নাটকের নামই হচ্ছে বুকের বাম পাশে। ওকে, সো এটা মনে হয় বেশ ফেমাস ছিল, তো এটা মানুষের মাথায় গাইতে গেছে যে হৃৎপিণ্ড বুকের বাম পাশে থাকে। কিন্তু সত্যি কথা বলতে হৃৎপিণ্ড একদম বুকের মাঝখান বরাবর থাকে, প্রায় মিডল বরাবর থাকে। ওকে, আর হৃৎপিণ্ডের যে ব্যথা, হৃৎপিণ্ডে যখন ব্যথা হয়, ধরো যে যখন মানুষের অ্যানজাইনা হয়, চেস্ট পেইন যেটাকে আমরা বলি চেস্ট পেইন, তারপরে তোমার হচ্ছে হার্ট অ্যাটাক যখন হয়, তখন ব্যথাটা কিন্তু একদম সেন্ট্রাল চেস্ট পেইন থাকে, একদম বুকের ঠিক মাঝখানে ব্যথা হয়, ডান দিকেও না বাম দিকেও না। এটা কেমন থাকবে? হৃৎপিণ্ডের জন্য যে বুকে ব্যথা হয় সেটা হৃৎপিণ্ডের ডানেও হবে না বামেও হবে না, অলওয়েজ সেন্ট্রাল চেস্ট পেইন বা বুকের একদম মাঝখানে হবে। এখন দেখো তোমার হৃৎপিণ্ডের বেস, এই হৃৎপিণ্ডের বেসটা আসলে এই যে স্টার্নামের পিছনে থাকে, যে আমরা যে স্টার্নামস্থলের কথা বলতেছি মাঝখানে, এই স্টার্নামের পিছনে কি আছে, হৃৎপিণ্ডের বেসটা আছে। ওকে, এবং হৃৎপিণ্ডটা বুকের মাঝখানে বরাবরই থাকে, শুধু অ্যাপেক্সটা মানে বাঁকা হয়ে বা হেলে গিয়ে বাম দিকে চলে গেছে, মানে হৃৎপিণ্ডটা হচ্ছে এইভাবে থাকে, ডিরেকশনটা হচ্ছে এইভাবে। ওকে, দেখো বেসটা হচ্ছে স্টার্নামের ঠিক পিছনে, মাঝখান থেকে শুরু হয়েছে, কিন্তু অ্যাপেক্স যেখানে গিয়ে শেষ হয়েছে সেটা আসলে বুকের বাম দিকে, বাম সাইডে চলে গেছে, পঞ্চম পাঁচের ফাঁকে চলে গেছে। সো আশা করি এগুলা ক্লিয়ার। চলো আমরা আর নতুন কিছু শব্দ শুনি। সেটা হচ্ছে হৃৎপিণ্ডের বা হৃৎপিণ্ড বিশেষজ্ঞর কথা বলি। হৃৎপিণ্ড বিশেষজ্ঞ, হৃৎপিণ্ড বিশেষজ্ঞ,
তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট, যেটা স্বপ্ন কিন্তু তোমরা অনেকেই দেখো, আমি জানি যে অনেকের ইচ্ছা কার্ডিওলজিস্ট হবা। ওকে, কার্ডিওলজিস্ট হবা। ওকে, এর অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে হৃৎপিণ্ডের বিষয়গুলো সম্পর্কে সবার একটা আগ্রহ থাকে, ঠিক আছে, এই একটা অঙ্গ সারা জীবন পাম্প করতেছে, তাই না? এবং আহ, এই যে হার্টবিট, কার্ডিয়াক সাইকেল, ইসিজি, এইসব নিয়ে কিন্তু অনেকের দেখা যায় একটা আকর্ষণ থাকে, ঠিক আছে। সো দ্যাটস অনেকেই আসলে কার্ডিওলজিস্ট হইতে চায়, এটা আমরা জানি। সো আমরা টার্মিনোলজিগুলো ভালো করে শিখবো। এবার আসো হৃদরোগ বিভাগ। হৃদরোগ বিভাগ, হৃদরোগ বিভাগ, ঠিক আছে। ওকে, হৃদরোগ বিভাগ, তার নাম হচ্ছে কার্ডিওলজি। কার্ডিওলজি, হৃদরোগ বিভাগ, কার্ডিওলজি। হৃদরোগ বিভাগ হচ্ছে কার্ডিওলজি। ওকে, সো ডাক্তার হইলে বা কার্ডিওলজিস্ট হইলে তুমি কিন্তু সহজে বুঝতে পারবা যে তুমি যাকে ধরো বিয়ে করছো বা যারা পছন্দ করো, সে আসলে তোমার ভালোবাসে কিনা, তাই না? বিকজ তোমাকে যদি আসলে কেউ আসলে পছন্দ করে বা ভালোবাসে, আহ, তোমাকে দেখা মাত্র বা তোমার উপস্থিতিতে তার হার্টবিট কি হয়ে যাবে, বাইরে যাবে। বুঝতে পারছো? তার যদি তুমি পালস চেক করো, পালস বেশি থাকবে, হার্টবিট কি থাকবে, বেশি থাকবে। যদি তুমি অ্যাপেক্সের মধ্যে ওই স্টেথোস্কোপ বেল্টটা বসাও, তখনও হার্টবিট জোরে জোরে শোনা যাবে, ফাস্ট মনে হবে। ওকে, ইউজুয়ালি হার্টবিট কত, 70 থেকে 80 বার, গড়ে কত, 70 থেকে 80, দেখা যাবে সেখানে 100 110 বিট থাকবে। সুতরাং ডাক্তার হইলে বা কার্ডিওলজিস্ট হইলে দেখো তুমি কিন্তু সহজে যাচাই করতে পারবা যে তোমার কে ভালোবাসে বা কে ভালোবাসে না, বা তোমার পছন্দের মানুষ তোমার প্রতি কতটুকু আসলে তোমার ভালোবাসা, তোমার পছন্দের মানুষ তোমার প্রতি কতটুকু আসলে ফিল করে বা কতটুকু তোমাকে ভালোবাসে, ঠিক আছে। সবকিছু ডাক্তারদের পর কিন্তু সব সাইকোলজি এবং মানে শারীরিক ও মানসিক পরিবর্তন এগুলো ফিল করা কিন্তু আসলে খুবই সহজ, যদি কেউ ডিপলি বিষয়টাকে বুঝতে চায়। ওকে, কারণ হিউম্যান বডির সে প্রত্যেকটা বিষয় কিন্তু মানে ক্যালকুলেট করতে পারে, মানে কোন অঙ্গের মধ্যে কোন ইম্প্যাক্টটা পড়ে, ঠিক আছে। আমাদের তো প্রত্যেকটা অঙ্গ কানেক্টেড, তাই না? সো আমরা কিন্তু মানে পুরো বডিতে কিভাবে ঘটনাগুলো ঘটে এটা কিন্তু চোখ বন্ধ করলেই একটা নেটওয়ার্ক দেখতে পাই, ঠিক আছে। সো এই জিনিসগুলো তোমার জন্য খুব কি হবে, সহজ হবে এবং বেশ ইন্টারেস্টিং। এখন দেখো, হৃদরোগ বিশেষজ্ঞ হচ্ছে কার্ডিওলজিস্ট। তোমরা সবাই জানো যে লজিস্ট মানে হচ্ছে বিশেষজ্ঞ, আর হৃদরোগ বিভাগ হচ্ছে কার্ডিওলজি। লজি মানে জ্ঞান অথবা বিদ্যা। ওকে, এখন দেখো হৃৎপিণ্ডের প্রদাহ। হৃৎপিণ্ডের প্রদাহের নাম কি? হৃৎপিণ্ডের প্রদাহ, ঠিক আছে, সেটা নাম হচ্ছে কার্ডাইটিস। হৃৎপিণ্ডের প্রদাহের নাম কি? কার্ডাইটিস। কার্ডাইটিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ডের আবরণ, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, তাহলে পেরি মানে হচ্ছে চারদিকে, কার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ড, তাহলে হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। নেক্সট হচ্ছে হৃৎপিণ্ড অস্বাভাবিক বড় হয়ে যাওয়া। হৃৎপিণ্ড অস্বাভাবিক, হৃৎপিণ্ড অস্বাভাবিক বড় হয়ে যাওয়া, হৃৎপিণ্ড অস্বাভাবিক বড় হয়ে যাওয়া, এটাকে বলা হয় কার্ডিওমেগালি। কার্ডিওমেগালি, কার্ডিওমেগালি, ঠিক আছে। সো আমরা এই বেসিক কথাগুলো আগে পড়ি। তাহলে হৃৎপিণ্ডের প্রধান নাম কি? কার্ডাইটিস। কারো শেষে আইটিস মানে কি? আইটিস মানে হচ্ছে প্রদাহ বা ইনফেকশন। হৃৎপিণ্ডের আবরণ, এই আবরণটা চারদিকে আছে, তাহলে পেরি মানে কি? পেরি মানে হচ্ছে চারদিকে। আর কার্ডিয়া মানে কি? হৃৎপিণ্ড। পেরি মানে চারদিকে, কার্ডিয়া মানে হৃৎপিণ্ড, তাহলে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ড যদি অস্বাভাবিক বড় হয়ে যায় তার নাম কি? কার্ডিওমেগালি। তোমরা দেখো বড়, বড় মানে হচ্ছে মেগা, মানে বড় কোনো ইভেন্ট আমরা কি বলি? মেগা ইভেন্ট বলি না? সুতরাং বড় হয়ে যাচ্ছে মেগালি। আর হৃৎপিণ্ড মানে কি? কার্ডিও, তাহলে কার্ডিওমেগালি। এখন হৃৎপিণ্ড অস্বাভাবিক বড় কখন হয়? কিছু কিছু রোগ আছে, এই রোগের কারণে হৃৎপিণ্ড কি হইতে পারে? অস্বাভাবিক বড় হইতে পারে। হৃৎপিণ্ড যখন অস্বাভাবিক বড় হয়ে যায় তখন হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায়। বুঝতে পারছো? কারণ বড় হৃৎপিণ্ডের পক্ষে পাম্প করা কি একটু সহজ। দেখো,
যেমন একটু মোটাসোটা ব্যক্তি, মোটাসোটা ব্যক্তির পক্ষে যেরকম একটু নড়াচড়া করা সহজ, বা দৌড়াদৌড়ি করা, সরি, মোটাসোটা ব্যক্তির পক্ষে যেমন নড়াচড়া করা খুব টাফ, নড়াচড়া করা সহজ না, বা মোটাসোটা ব্যক্তির ক্ষেত্রে দৌড়ানো মানে খুব দ্রুত কিছু একটা করা এটা কিন্তু একটু টাফ, তারা কিন্তু স্লোলি সব কাজ করার চেষ্টা করে। ঠিক হার্ট যদি অনেকটা বড় হয়ে যায় তখন তার পক্ষে কাজ করাটা কি হয়ে যায়, টাফ হয়ে যায়, সে আগের মতো পাম্প করতে পারে না, তখন সে অনেকটা দুর্বল হয়ে যায়। বুঝতে পারছো? যাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ থাকে ওদের দেখা যায় অনেক সময় হার্ট কি হয়ে যায়, বড় হয়ে যায়। বুঝতে পারছো? সুতরাং আমাদের যাতে হাইপার টেনশন না হয় বা উচ্চ রক্তচাপ না হয় তার জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হবে, মানে খাবার দাবারের প্রতি বা জীবন পদ্ধতির প্রতি, সেটা কিন্তু খেয়াল রাখবা। আমাদের একটা চ্যাপ্টার পড়ার উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু সেই চ্যাপ্টারটা থেকে তোমার বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষাতে অ্যান্সার করা না, এর সাথে সাথে প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা একটু বেনিফিটেড হইতে পারি তাহলেই আমাদের টাকার যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা পুরোপুরি কি হবে, অর্থবহ হবে। আশা করি এটা খেয়াল রাখবা। ওকে, সব জায়গাতে এরকম। ওকে, সো সবকিছুরই আমাদের একটা ফলাফল আমরা চাই, ফলাফলের পাশাপাশি বাস্তব জীবনে যে এটা প্রয়োগ এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার দেখো, তোমরা সবাই যেহেতু বলতেছো যে হৃৎপিণ্ড বুকের বাম পাশেই থাকে, তাই না? ডান পাশে কি কখনো হৃৎপিণ্ড থাকতে পারে? হৃৎপিণ্ড কখনো ডান পাশে থাকতে পারে? যেহেতু আমি প্রশ্ন করছি, যেহেতু ভাই প্রশ্ন করছে, তাইলে মনে হয় আসছে, তাই না? কারণ যদি না থাকতো তাহলে তো ভাই এরকম কোন টপিক কোশ্চেনই করতো না বা আলোচনাই করতো না। অনেকে আছে এরকম খুবই খুবই বুদ্ধিমান। সো তাহলে হৃৎপিণ্ড বুকের ডান দিকে থাকতে পারে। হৃৎপিণ্ড যদি যদি বুকের ডান দিকে থাকে, হৃৎপিণ্ড যদি বুকের ডান দিকে থাকে, ঠিক আছে, তখন তাকে তখন তাকে কি বলা হয়? তখন তাকে ডেক্সট্রোকার্ডিয়া বলে। তখন তাকে ডেক্সট্রোকার্ডিয়া বলে। ডেক্সট্রোকার্ডিয়া বলে। আসলে ডেক্সট্রো কথার অর্থ হচ্ছে ডান দিকে। ডেক্সট্রো কথার অর্থ ডান দিকে। তার হৃৎপিণ্ড যদি বুকের ডান দিকে থাকে তখন তার নাম কি? ডেক্সট্রোকার্ডিয়া। এবং দেখা যায় প্রতি 10,000-এ মাত্র একজনের, প্রতি 10,000-এ মাত্র একজনের ডেক্সট্রো কার্ডিয়া থাকে। ঠিক আছে, এটা একেবারে এক্সেপশন। প্রতি 10,000 বা তার বেশি লোকের মধ্যে মাত্র একজনের ডেক্সট্রোকার্ডিয়া থাকে। ঠিক আছে, ডেক্সট্রোকার্ডিয়া আমরা হাসপাতালে, আমি একটা ডেক্সট্রোকার্ডিয়ার এক্সরে দেখছিলাম। বুঝতে পারছো? তার হৃৎপিণ্ডের এক্সরে বা শ্যাডো এটা ডান দিকে। ওকে, আমি এটা দেখার সৌভাগ্য হওয়াটা আসলে সবার হয় না, বিকজ খুব খুব রেয়ার, এটা পাওয়া যায় না বলতে গেলে। সবার তো হৃৎপিণ্ড বাম দিকে থাকে, মানে বাম দিকে হেলে থাকে, মাঝখান থেকে বাম দিকে হেলে থাকে। সো শ্যাডোটা আসলে বাম দিকে কিছুটা দেখা যায়, কিন্তু আমি যে এক্সেপশনটা দেখছিলাম যে শ্যাডোটা ডান দিকে আছে। ওকে, সো তার ডেক্সট্রোকার্ডিয়া ছিল। তো অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই হৃৎপিণ্ড যদি ডান দিকে থাকে বা ডেক্সট্রোকার্ডিয়া থাকে তাহলে কি কোনো অসুবিধা আছে কিনা, তার স্বাভাবিক জীবনযাপনে কোনো অসুবিধা আছে কিনা, বা তার কোনো রোগ বালাই থাকবে কিনা? অ্যান্সার হচ্ছে হৃৎপিণ্ড ডান দিকেই থাকুক বাম দিকেই থাকুক, যদি হৃৎপিণ্ডে কোনো ডিফেক্ট না থাকে, হৃৎপিণ্ডের মধ্যে যদি জন্মগত কোনো ছিদ্র না থাকে, কোনো ত্রুটি না থাকে, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি জন্মগতভাবে হৃৎপিণ্ডের মধ্যে ছিদ্র থাকে বা ত্রুটি থাকে, ওকে, হৃৎপিণ্ডের ওয়ালগুলা ঠিক মতো ভাবে গঠিত হয় নাই, তখন এটা ডান দিকেই থাকুক আর বাম দিকেই থাকুক, এটা প্রবলেম, অবশ্যই প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, সো অনেক ব্যক্তি আছে হৃৎপিণ্ড ডান দিকে নিয়ে দিব্যি সুস্থ এবং বাকি সব মানুষের মতোই কিন্তু সে একটা স্বাভাবিক জীবনযাপন করতেছে, কোনো রকম প্রবলেম নাই। ওকে, জাস্ট এটা একটা এক্সেপশন বলতে পারো। সৃষ্টিকর্তা দুনিয়াতে সব ক্ষেত্রে এক্সেপশন দেখাইছে, মানে সব ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করছে যে তিনি চাইলে যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো কিছু ঘটার সক্ষম। বুঝতে পারছো? এর জন্য উনি এক্সেপশন গুলাকে রাখছে। আচ্ছা, এখন আমি পরবর্তীতে, মানে ওই এক্সপ্রেশন দেখার পরে পরবর্তীতে আমি একটা ইংলিশ মুভিতেও এটাকে কোরিলেট করতে পারছিলাম। ওকে, সো আমাদের দেশের মুভিগুলোতে সবসময় তো আসলে একটু মানে সস্তা ইমোশন মানুষে কিভাবে দেওয়া যায় সেই সেই বিষয়টা চিন্তা ভাবনা করে। ঠিক আছে, স্পেশালি আগের দিনের মুভিগুলোতে তো আরো অবাস্তব, আরো হাস্য রসাত্মক, ঠিক আছে, মানে টেকনোলজি ইউজ করতো, তাই না? আগে মারামারি করলে কিরকম শব্দ হইতো, ঢিসুম ঢিসুম ঢিসুম, এরকম শব্দ হইতো না? ওকে, তুমি দেখছো যে যে শব্দগুলা কিরকম হইতো? এখন তো বাস্তব জীবনের শব্দ আসছে, তাই না?
আগে গুলি করলে তোমার ধোঁয়াই বেশি বের হইতো, এখন গুলি করলে মোটামুটি ন্যাচারাল ধোঁয়া আসে, বা ন্যাচারাল মনে হয়, সাউন্ডও ন্যাচারাল মনে হয়, বা ঘটনাটা ন্যাচারাল মনে হয়। ওকে, আগে এরকমটা হইতো, ঠিক আছে। আচ্ছা, আম, তো আমার একটা মনে আছে যে জসিম, জসিমের কথা হয়তো অনেকে শুনছো, অনেক আগের নায়ক, ঠিক আছে, মোটা সোটা করে একটা নায়ক। সো ওই জসিম হইতেছে একটা মুভিতে আহ ওই গুন্ডা বা মাস্তান যারা আছে ওদের গুলি খেয়ে তোমার মাটিতে পড়ে যায়, বুঝতে পারছো। এখন জসিমের মা এবং জসিমের নায়িকাকে গুন্ডারা তো ধরে নিয়ে গেছে। এখন জসিম যদি মরে যায় তাহলে তার মা এবং নায়িকাকে উদ্ধার করবে কে, তাই না? তাহলে তখন জসিমের মা এবং জসিমের যে নায়িকা তারা সমানে জসিমকে ডাকা শুরু করে, চিৎকার করে তার নাম ধরে ডাকা শুরু করে, ঠিক আছে। তখন কেমনে কেমনে জানি জসিম মানে মাটিতে লুটায় পড়ছিল, সেখান থেকে উঠে দাঁড়ায়, ঠিক আছে। দাঁড়ায় ওঠে কি বলে যে আমার মা এবং বউকে ছেড়ে দে শয়তান, ঠিক আছে, এরকম একটা ডায়লগ দেয় যে ছেড়ে দে শয়তান ওদেরকে। ওকে, এবং বুকের ভিতর থেকে তোমার একটা আম, তাবিজ, আর একটা হচ্ছে তোমার ওই এক্সরে ফিল্মের মতো, এক্সরে ফিল্মের মতো, এটা হচ্ছে ও যেটা বলছিল যে প্রোটেকশন শিল্ড, মানে আহ, যাতে বুলেট প্রুফ একটা শিল্ড আর কি, যে এই শিল্ড এই এই মানে ফিল্মটা ভেদ করে কোনোভাবে বুলেট ভিতরে যাওয়া সম্ভব না। ওকে, সাথে তাবিজ ছিল, মায়ের দোয়া ছিল, সুতরাং তার বুলেট কোনোভাবে শরীরে ভেদ করে যায় নাই। সে এমনিতেই একটু মানে ভাব নিছিল আর কি, এমনিতেই একটু মাটিতে পড়ে গেছে, হ্যাঁ, একটু গুন্ডাদেরকে একটু ই করছে, সান্ত্বনা দিচ্ছে যে তোরা গুলি করলি, আমি তো কিছু না কিছু তো একটা হইলো। ওকে, তো যাই হোক, তো ওইটা দেখার পরে অনেক হাসছিলাম। এখনো যদি এরকম কিছু ক্লিপ চলে আসে এখনো অনেক হাসি। তো যাই হোক, কিন্তু ইংলিশ মুভিতে কি দেখছিলাম দেখি বলি আমি তোমাকে। ইংলিশ মুভিতে দেখলাম যে একটা জাহাজের উপরে মারামারি হচ্ছে। তো মারামারির একটা পর্যায়ে নায়ককে দেখলাম গুলি করলো। তো গুলি করার পরে নায়ক হচ্ছে জাহাজের একটা ধারে দাঁড়ায় ছিল, এই ধার থেকে সে কি করছে, পানিতে পড়ে গেছে। তো তখন তো বাকি সবার মতো আমি যখন ছোট ছিলাম, তখন তো মানে ধরো যে আজকে থেকে 6-7 বছর আগে, তখন তো আমি ছোটই ছিলাম, খুব একটা বড় ছিলাম না। সো তখন আমিও মন খারাপ করে ফেললাম যে নায়কটা মরেই গেল, পানিতে পড়ে গেল, এই মুভিটার কি হবে এখন, ঠিক আছে। ওকে, এটা তো একটা মুভির সাসপেনশন বা একটা টানটা উত্তেজনা সৃষ্টি করার জন্য পরিচালকরা কিন্তু এটা করে, তাই না? সো ছোটবেলায় কিন্তু তোমরা মুভি দেখে অনেক কান্নাকাটি করছো না? অনেক মানে তুমি জানো যে এটা অভিনয়, তারপরে দেখবা এমন ইমোশনাল সিন নিয়ে আসবে যে তোমার চোখে পানি পড়ে গেছে। ওকে, সো যাই হোক, তখন দেখি যে মুভির মধ্যে তো আমার একটা এক্সাইটমেন্ট আসতেই। দেখি অনেকক্ষণ পরে, 10-15 মিনিট পরে, 10 মিনিট পরে একটা নায়কের একটা ক্লিপ নিয়ে আসছে, এবং উপরে লেখা হচ্ছে 6 মান্থ লেটার। ওকে, মানে 6 মাস পরের ঘটনা দেখাচ্ছে, মাঝখানে 6 মাস চলে গেছে আর কি। তো দেখা যাচ্ছে নায়কের সেই ছবিটা। ওকে, নায়ক আবার ফিরে আসছে, বুঝতে পারছো। তখন তো গুন্ডারাও অবাক, আমিও তো অবাক, হা করে তাকিয়ে আসছি, নায়ক কই থেকে আসলো, নায়ক তো মরেই গেল। ওকে, মুভির মাঝখানে। তো যাই হোক, পরে দেখলাম দেখাইলো যে আসলে এই নায়ক যে গুলি করছে, গুলি করছিল হচ্ছে বুকের বাম দিকে, মানে হৃৎপিণ্ড বরাবর। ওকে, কিন্তু লাকিলি এই নায়কের হৃৎপিণ্ড বাম দিকে না, ছিল কোনথায়, ডান দিকে। মানে নায়কের কি ছিল, ডেক্সট্রোকার্ডিয়া ছিল। ডেক্সট্রোকার্ডিয়া থাকার জন্য বাম দিকে ঠিকই গুলি লাগছে, সুতরাং হৃৎপিণ্ড বা ভাইটাল অর্গান ড্যামেজটা আসলে তেমন একটা হয় নাই, হৃৎপিণ্ড তো আসলে কোনো ড্যামেজ হয় নাই, এটা যেহেতু ডান দিকে আসছে, সুতরাং নায়কের বেঁচে থাকার সম্ভাবনা কি ছিল, বেশি ছিল। এবং নায়ক লাকিলি কি হয়ে গেছে, সার্ভাইভ করছে, বুঝতে পারছো। ওকে, সো ইংলিশ মুভিগুলো তো এরকম দেখায়, তবে একটু সাইন্টিফিক প্রয়োগ করে। আমাদের মুভিগুলোতে দেখা যায় এইসব ঘটনা দেখায় কিন্তু সাইন্টিফিক কোনো নলেজ আসলে প্রয়োগ করে না, শুধুমাত্র হাস্যরসাত্মক একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য এইসব গল্পের কি করে, অবতারণা করে। সো আশা করি তোমরাও এগুলা খেয়াল করবা। মানে তুমি তোমার লাইফে, বুঝতে পারছো, যত কিছুর মুখোমুখি হবা, ভালো অথবা খারাপ, প্রত্যেকটার মাধ্যমে কোনো না কোনো কিছু শিখতে পারবা যদি তুমি সেখানে জাস্ট একটু মানে গভীর মনোযোগ দাও। ওকে, একটা গভীর মনোযোগ দিলে আহ, একটা পিঁপড়ার কাছ থেকে ডিসিপ্লিন শেখা যায়, বুঝতে পারছো। দেখবা পিঁপড়ারা কিন্তু সবসময় একই লাইন দিয়ে হেঁটে চলে। ওকে, তারা কিন্তু লাইন ব্রেক করে না। তা তাদের ডিসিপ্লিনটা কেন? তার ডিসিপ্লিন হচ্ছে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বা তাদের খাবার সংগ্রহ করার জন্য। কারণ ওরা যখন তার গন্তব্যস্থলের দিকে যায় বা খাবার সংগ্রহ করতে যায়, এই পিঁপড়া এবং আরো কিছু পোকামাকড় আছে, এরা এক ধরনের বিশেষ হরমোন ক্ষরণ করে। মানে ওই রাস্তা দিয়ে তারা একটা হরমোন ক্ষরণ করে যায় এবং সেই হরমোনের ক্ষরণে উদ্দীপ্ত হয়ে তারা ওই গন্তব্যস্থলে পৌঁছায়
বা খাবার সংগ্রহ করতে চায়। কারণ যদি ওইভাবে তারা না যায়, তারা রাস্তা কি করে ফেলবে, ভুল করে ফেলবে, ভুল ট্র্যাকটে চলে যাবে এবং তার বিপদ হতে পারে। সো ভাই, একটা পিঁপড়ারও যদি এরকম জ্ঞান থাকে, পিঁপড়াও যদি এরকম কৌশলী হয়, তাহলে আমরা যারা মানুষ যারা ক্লাস করতেছি, আমরা যারা পড়াশোনা করতে স্টুডেন্ট, তাদের কিরকম ডিসিপ্লিন থাকা দরকার, বা তাদের কিভাবে হিসাব নিকাশ করে প্রত্যেকটা কাজ করা দরকার। কিন্তু আনফর্চুনেটলি আমরা এই হিসাব নিকাশ না করার জন্যই কাজের মধ্যে আমরা কিন্তু গোলমাল পাকিয়ে দিই, এবং যে কারণে সব সময় একটা মানসিক অস্থিরতা থাকে। সব সময় দেখবে একটা তুমি টেনশনের মধ্যে আসছো, তুমি কোনো সময় হ্যাপি না, তুমি কোনো সময় স্যাটিসফাইড না। এর একটা কারণই তুমি ডিসিপ্লিন ওয়েতে তোমার জীবনযাপন করতেছো না, তুমি তোমার ডিসিপ্লিন ওয়েতে তোমার লাইফ স্টাইল লিড করতেছো না। এই বিশৃঙ্খলার জন্যই তোমার এত মানসিক অস্থিরতা, এত এত প্রেশার। ওকে, সো নেক্সট আসো আমরা পরবর্তী অংশে যাই। আজকে এই ফ্রি ক্লাসের টপিকটা আসলে অনেক দিকে চলে যাচ্ছে কথাবার্তা, আমি এটার জন্য একটু সরি, বাট এটা তো সবার জন্য ফ্রি, তাই না? অবস্থান পড়ে ফেলছি, আকৃতি পড়ে ফেলছি, টপিকগুলো পড়া হয়ে গেছে, আবরণ কিন্তু পড়া হয়ে গেছে, তাই না? আমরা প্রাচীরে ঢুকবো। ওকে, আবরণের মধ্যে আমরা একটা কথা আছে, আবরণের নাম ছিল কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। সো এই পেরিকার্ডিয়ামকে আবার দুটো স্তরে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ফাইব্রাস, ফাইব্রাস বা তন্তুময়, ফাইব্রাস বা তন্তুময়, আর একটা হচ্ছে সেরাস। সেরাস, এই সেরাসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারাইটাল আর আরেকটি হচ্ছে ভিসেরাল। প্যারাইটাল এবং ভিসেরাল। প্যারাইটাল কই থাকে? প্যারাইটাল থাকে বাইরে, প্যারাইটাল থাকে বাইরে। আর ভিসেরাল কই থাকে? ভিসেরাল থাকে ভিতরে। প্যারাইটাল হচ্ছে বাইরে, ভিসেরাল হচ্ছে ভিতরে থাকে। এখন এই দুই স্তরের মাঝখানে, এই দুই স্তরের মাঝখানে, এই দুই স্তরের মাঝখানে সেরাস ফ্লুইড, সেরাস ফ্লুইড, সেরাস ফ্লুইড বিদ্যমান, যা বাইরের আঘাত, যা বাইরের আঘাত, তারপরে তোমার চাপ, তাপ ও ঘর্ষণ, ঘর্ষণ থেকে, যা বাইরের আঘাত, চাপ, তাপ ও ঘর্ষণ থেকে হৃৎপিণ্ডকে, হৃৎপিণ্ডকে রক্ষা করে। মনে থাকবে? আচ্ছা, তাহলে দেখো, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। এখন পেরিকার্ডিয়ামের মধ্যে কি কি আছে? দুইটা আছে, ফাইব্রাস বা তন্তুময়, এইটা তুলনামূলক বাইরের দিকে থাকে, এটা বাইরের দিকে থাকে। আর সেরাস থাকে ভিতরে, সেরাস থাকে ভিতরে। তার মানে ফাইব্রাস এবং সেরাসের মধ্যে ফাইব্রাস থাকে বাইরে, সেরাস থাকে ভিতরে। বুঝতে পারছো? আবার সেরাসের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে প্যারাইটাল আর একটা কি ভিসেরাল। সেখানে আবার প্যারাইটাল কি থাকে? সেখানে প্যারাইটাল আবার কি থাকে? বাইরে থাকে। আর ভিসেরাল কি থাকে? ভিতরে থাকে। তবে মনে রাখতাম কি, ভিতরে ভ দিয়ে, ভিসেরাল ভ দিয়ে, তাহলে ভতে ভিতরে, ভতে ভিসেরাল, আর বাইরে হচ্ছে প্যারাইটাল। এই প্যারাইটাল এবং ভিসেরাল এই দুই স্তরের মাঝখানে আবার একটা ফ্লুইড থাকে, নাম কি? সেরাস ফ্লুইড। ফ্লুইডটা একটু তোমার পিচ্ছিল এবং আঠালো, পিচ্ছিল এবং আঠালো যে ফ্লুইডগুলো, এগুলোকে সেরাস ফ্লুইড বলা হয়। ওকে, তো আমাদের লালার মধ্যেও কিন্তু দুই ধরনের ফ্লুইড আছে, একটা সেরাস আর একটা হচ্ছে মিউকাস। ওকে, যেটা আমাদের মিউকাস সমৃদ্ধ পিচ্ছিল, ওটা মিউকাস ফ্লুইড। আর সেরাসের মধ্যে বেশিরভাগ পানি থাকে, তবে সাথে একটু স্টিকে থাকে, একটু তোমার আঠালো টাইপের থাকে, সেটা হচ্ছে সেরাস ফ্লুইড। ওকে, যা বাইরের আঘাত, চাপ, তাপ এবং ঘর্ষণ থেকে হৃৎপিণ্ডকে কি করে? রক্ষা করে। বুঝতে পারছো? তাহলে পরীক্ষা কিন্তু এই জিনিসগুলো তোমার জানতে চায়, আশা করি তোমরা এটা পারবা। এবার আসো তোমার হৃৎপিণ্ডের যে প্রাচীর, এই প্রাচীর এবং প্রকোষ্ঠের কথা বলে ক্লাস শেষ করবো। সো আমি আর হয়তো তোমার 5 থেকে 10 মিনিট ক্লাস নিব সর্বোচ্চ, বা 7-8 মিনিট ক্লাস নিব, ঠিক আছে? প্রাচীর যদি বলি, এই প্রাচীরের মধ্যে তোমার 3টি স্তর, প্রাচীরের 3টি স্তর। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম,
কার্ডিয়াম, এটা হচ্ছে সর্ববহিস্থ 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 স্তর। ওকে, এখানে কি থাকে? চর্বি লেগে থাকে, চর্বি লেগে থাকে। তাহলে এপিকার্ডিয়ামের সর্ববহিস্থ স্তর চর্বি লেগে থাকে। 2 নাম্বার হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম এটা হচ্ছে মাঝখানে, মায়োকার্ডিয়াম হচ্ছে মাঝখানে থাকে এবং এটা হচ্ছে পেশি সমৃদ্ধ হওয়ায় হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণে সাহায্য করে। 3 নাম্বার হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এটা হচ্ছে অন্তঃস্থ স্তর, মানে সবার ভিতরের স্তর। এটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ ও কপাটিকা নির্মাণ করে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এবং কপাটিকা নির্মাণ করে। সো এই 3টা কথা কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, ঠিক আছে? এমসিকিউতে 3 স্টার। তাহলে হৃৎপিণ্ডের প্রাচীর স্তর কয়টা? 3টা। সবার বাইরে কি? এপিকার্ডিয়াম, কারণ এপি কথার অর্থ কি? বাইরে, ঠিক আছে? মাঝখানে কি? মায়োকার্ডিয়াম। মায়ো মানে কি? মায়ো মানে হচ্ছে পেশি, এটা হচ্ছে পেশি সমৃদ্ধ। ওকে, এটা পেশি সমৃদ্ধ। আর এন্ডো মানে কি? ভিতরে, এন্ডো মানে ভিতরে। সুতরাং সবার ভিতরের স্তর নাম কি? এন্ডোকার্ডিয়াম, এবং সব থেকে অন্তঃস্থ স্তর, দেখতেই পাচ্ছ। তাহলে এপিকার্ডিয়াম বা সবার বাইরে কি থাকে? চর্বি লেগে থাকে। তাহলে হৃৎপিণ্ডের সবার বাইরে চর্বি লেগে থাকে। যেমন ধরো গরু ছাগল যখন জবাই করা হয়, গরু ছাগল তুমি যদি হার্ট দেখো, হার্টের বাইরের দিকে হলুদ কালারের কি আছে? চর্বি লেগে আছে, হলুদ বা সাদাটে হলুদ, ঠিক আছে? এরকম টাইপের কি চর্বি লেগে আছে। মায়োকার্ডিয়াম হচ্ছে পেশি সমৃদ্ধ এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বা পাম্পিং এ সাহায্য করে এই লেয়ারটা। আর এন্ডোকার্ডিয়াম থাকে সব ভিতরে, এবং ভিতরের যে প্রকোষ্ঠগুলো আছে, হৃৎপিণ্ডের যে 4টা প্রকোষ্ঠ, ডান এট্রিয়াম, বাম এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, 4টা প্রকোষ্ঠ, এবং তাদের যে 6টা কপাটিকা আছে, আমরা 6টা কপাটিকার কথা আগামী ক্লাসে পড়বো, সেই কপাটিকাগুলো কি করবে? নির্মাণ করবে। ওকে, তাহলে পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ না? হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ না কোনটা? অপশন থাকলে ধরো হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে নিঃসন্দেহে অ্যান্সার কি হবে? পেরিকার্ডিয়াম। বিকজ দেখো পেরিকার্ডিয়াম তার তো প্রাচীর না, পেরিকার্ডিয়াম হচ্ছে তার আবরণ। তাহলে আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আর প্রাচীরের মধ্যে দেখো এই 3টা আছে, পেরিকার্ডিয়াম কিন্তু প্রাচীরের মধ্যে পড়বে না, পেরিকার্ডিয়াম পড়বে আবরণের মধ্যে। যেহেতু সবগুলো লাস্টে কার্ডিয়াম দিয়ে আছে, সুতরাং তোমার কিন্তু একটু কনফিউশন হওয়াটা স্বাভাবিক। এবার দেখো কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য। ওকে, কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্যের মধ্যে আমরা এটা আগে আসলে পড়ছি যে ইন্টারক্যালেটেড ডিস্ক বিদ্যমান। ইন্টারক্যালেটেড ডিস্ক বিদ্যমান। এই ইন্টারক্যালেটেড ডিস্ক আসলে কি? দুইটি পাশাপাশি হৃৎপেশি কোষের আবরণ বা সার্কোলেমা। দুইটি পাশাপাশি হৃৎপেশি কোষের আবরণ বা সার্কোলেমা মিলিত হয়ে, যে চাকতির মতো গঠন সৃষ্টি করে, তাকে ইন্টারক্যালেটেড ডিস্ক বলে।
এটা আমি চলনাঙ্গ চলন অধ্যায় পড়াইছিলাম। চলনাঙ্গ চলন অধ্যায় হৃৎপেশি যখন পড়াইছি, হৃৎপেশির মধ্যে এটা কিন্তু বিস্তারিত পড়াইছিলাম যে দুইটা পাশাপাশি যে হৃৎপেশি কোষ থাকে, দুইটি পাশাপাশি হৃৎপেশি কোষের আবরণ অথবা কি সার্কোলেমা। তাহলে পেশির আবরণের নাম হচ্ছে তোমার সার্কোলেমা, কারণ সার্কো কথার অর্থ হচ্ছে পেশি। তাহলে যখন দুইটি পাশাপাশি পেশি কোষের আবরণ বা সার্কোলেমা মিলিত হয়, মিলিত হয়ে যে চাকতির মতো গঠন সৃষ্টি হয়, সেই চাকতির মতো গঠনকে বলছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ডিস্ক মানেই তো চাকতি। আর যে দুটা পেশি কোষের মাঝখানে সৃষ্টি হচ্ছে তাই নাম হচ্ছে ইন্টার। ইন্টার মানে মাঝখানে, ইন্টারক্যালেটেড ডিস্ক। সো আশা করি তোমরা এটা অবশ্যই মনে রাখবা, কারণ এটা থেকে শর্ট প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলকে বা এমসিকিউ আসতে পারে। ইন্টারক্যালেটেড ডিস্ক কি? শর্ট প্রশ্ন বা জ্ঞানমূলক সাথে এমসিকিউ। এই দেখো কার্ডিয়াক পেশির তোমার গঠনটা, যদি আমরা হৃৎপেশির ভিতরটা দেখি, মানে একদম বাস্তবে যদি আমরা একটা মানে হার্টের ভিতরে দেখার সুযোগ পাই, যারা মেডিকেলে পড়বা তারা তো অবশ্যই হার্টকে ডিসেকশন করবা, বা হার্টের বাইরে ভিতরে বহির্গঠন অন্তর্গঠন সবকিছু দেখার তোমার সুযোগ হবে। তুমি হিউম্যান হার্ট হাতে নিয়ে তারপর পড়াশোনা করবা, প্র্যাকটিক্যাল পড়াশোনা করবা। সো এই হার্টের ভিতরে যে পেশিগুলো আছে, এই পেশিগুলো দেখতে হচ্ছে এরকম। বুঝতে পারছো? বাস্তব ছবি। তুমি দেখো পেশিগুলো কিন্তু নলাকার এবং দেখো শাখা প্রশাখা যুক্ত, তাই না? একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এগুলো নলাকার, এবং সাথে দেখো ব্রাঞ্চিং কিন্তু আসছে না, দেখছো? তোমার সাথে কিন্তু এই যেরকম দেখো অনেক শাখা প্রশাখা যুক্ত, ঠিক আছে? সো তাহলে হৃৎপেশির কিন্তু গঠনে পড়ছিলাম যে এরা নলাকার। দেখো এরা নলাকার এবং কি শাখা প্রশাখা থাকে। আর যেটা ঐচ্ছিক পেশি সেটা শুধু নলাকার থাকে, সেখানে শাখা প্রশাখা থাকে না। ওকে, এবং দেখো এই যে দুইটা পাশাপাশি যে হৃৎপেশি কোষ, ধরো এই যে এই একটা পেশি কোষ, হৃৎপেশি কোষ। ওকে, এই যে এই একটা ধরো যে পেশি কোষ, আর ধরো যে এখানে আর একটা পেশি কোষ। এই দুইটা পাশাপাশি পেশি কোষের মাঝখানে যে চাকতির মতো গঠন থাকে, যে মাঝখানে যে সংযোগ স্থল যে চাকতির মতো গঠন, এই দুইটা কোষের মাঝখানে চাকতির মতো গঠনের নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এটার নাম কি? ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে আবার বলি, দুইটা পাশাপাশি পেশি কোষের সন্ধিস্থলে যে পুরো চাকতি সৃষ্টি হয় নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ওকে, আমাদের থিওরিটিক্যাল পড়া আজকে এই পর্যন্তই। আমরা সামনের দিন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলা পড়ব, হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন, অন্তর্গঠন, কপাটিকার অবস্থান, প্লাস তোমার কপাটিক অবস্থান এবং তাদের কাজ, এগুলো সহ পড়ব। ওকে, সো আগামী ক্লাসে প্রকোষ্ঠ পড়ব, ধমনী শিরা, প্রকোষ্ঠের সাথে কোন কোন ধমনী শিরা কানেক্টেড সেটা পড়ব, প্লাস হচ্ছে কপাটিকা কি কি আছে, তাদের কাজ কি কি। সো আমি একটু মেন বইতে যাই, মেন বই থেকে তোমার একটু দেখায় দেই। যেটুকু পড়লাম সেটুকু দেখাই তোমাকে, যে মেন বই তুমি যাতে পড়ে আসতে পারো, এবং প্রায় সবগুলো লাইনই পড়তে হবে, দাগানো লাইন সবই পড়তে হবে। সো এখানে দেখো একদম শুরু থেকে যে পাম্পিং মেশিন, তারপরে দেখো 26 ইউনিয়ন বা স্পন্দিত হয়, ওজনের কথা বলা আছে, গত সপ্তাহে তোমার হার্টবিট আসে। একটা রেফারেন্স দিচ্ছে যে হিউম্যান এমব্রিওলজি, আমাদের মেডিকেলে একটা বই আছে বুঝছো, ফার্স্ট ইয়ারে, ল্যাংম্যান হিউম্যান এমব্রিওলজি। আমাদের মেডিকেল সায়েন্সের সব থেকে কঠিন টপিক আমার কাছে লাগছে হচ্ছে এমব্রিওলজি, মানে ভ্রূণের ডেভেলপমেন্ট কিভাবে হয়, এটা সব থেকে কঠিন মনে হয়েছে আমার কাছে। বিকজ একটা বাচ্চা যত ছোট অবস্থায় থাকে তার ভিতরের স্ট্রাকচার ডেভেলপমেন্ট ততটাই কমপ্লেক্স। বুঝতে পারছো? বড় হওয়ার পর আস্তে আস্তে মানে অঙ্গগুলার ডেভেলপমেন্ট সহজে বোঝা যায়, কিন্তু ভ্রূণ অবস্থায় আসলে বোঝা অনেক টাফ। মানে কোনটা কোন সোর্স থেকে আসছে, কিভাবে তৈরি হয়েছে, ওকে, ওইটা অনেক অনেক ডিফিকাল্ট। সো আমার কাছে মেডিকেলের এমব্রিওলজি অনেক কঠিন মনে হয়েছে আর কি। ওকে, এবার দেখো তোমার এখানে বলছে যে পঞ্চম এবং ষষ্ঠ পাথরের ফাঁকে, আসলে পঞ্চম পাথরের ফাঁকে বললে কোনো সমস্যা নাই। দৈর্ঘ্য প্রস্থ দেখতে পারো, দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ কত 8 সেন্টিমিটার। ডেফিনেটলি তুমি দৈর্ঘ্য প্রস্থ দেখবা। দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার, তাই না? সাথে আবরণ পড়বা। আবরণের পরে দেখো এই যে এখানে কি ফ্লুইড আসছে, দেখো পেরিকার্ডিয়াল ফ্লুইড, দেখছো? পেরিকার্ডিয়াল ফ্লুইড আসছে, পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি সেটা সহ পড়বা। এবং তোমরা দেখো এই বাহ্যিক গঠন ছবি দেখতে পাচ্ছ যে চর্বি, এই দেখো চর্বি, তাই না? চর্বি হচ্ছে বাইরে থেকে দেখা যায়, তার মানে বাইরের যে আমরা যেটা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের, এটা হচ্ছে এপিকার্ডিয়াম। আমরা বাইরের যে আবরণটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এপিকার্ডিয়াম, এবং দেখো তার গায়ে কি আছে, চর্বি লেগে আছে। তারপর দেখো যে তোমার তিনটা স্তর, তিনটা স্তর ক্লিয়ারলি পড়বা। প্লাস হচ্ছে তোমার কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য দেখো, এই যে হৃৎপেশির বৈশিষ্ট্য থেকে এখানে পেশির আবরণের নাম হচ্ছে সার্কোলেমা, পেশির সাইটোপ্লাজমের নাম কি সার্কোপ্লাজম, এবং ইন্টারক্যালেটেড ডিস্ক কি, এগুলো খুব সুন্দর করে এখানে পড়বা।
আরো কিছু কথাবার্তা বলছি যেটা হয়তো আজকে নির্দিষ্ট কোনো টপিক থেকে তোমাকে দেখানো যাচ্ছে না, বাট আশেপাশ থেকে অনেক কথা চলে আসছে এবং সেগুলো যখন ফিউচারে যখন লেকচারগুলো করবা তখন সেগুলো তুমি আবার জানতে পারবা। আমরা পরের ক্লাসে এই ছবিটা দেখাবো। ওকে, হৃৎপিণ্ডের অন্তর্গঠন দেখাবো, প্লাস হচ্ছে যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। ওকে, এইটা সবার আঁকা শিখতে হবে এবং এইটা আঁকার জন্য একটা টেকনিক আছে, সেই টেকনিক তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। সো তারপর দেখো হৃৎপিণ্ডের যে কপাটিকার নাম, অবস্থান, কাজ, এগুলো পড়ানো হবে আগামী ক্লাসে। আগামী ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারের সব থেকে বেশিবার যে প্রশ্নটা আসছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, এই লম্বচ্ছেদটা সব থেকে বেশিবার আসছে এবং এটা তুমি যদি নিজে নিজে না বুঝতে পারো, দেখবে ইউটিউবে সহজ আঁকানোর জন্য কয়েকটা ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও পিক করে তোমার জন্য যেটা সহজ মনে হয় তুমি যদি সেইভাবেও আঁকতে পারো। ওকে, কঠিন জিনিসকে কোনো না কোনো ভাবে একটা টেকনিক বের করে সহজ করে হলেও শিখতে হবে, কারণ এটা পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজে এটা তুমি যদি অ্যাভয়েড করে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি খারাপ করতে পারো। ওকে, সো ঢাকা বোর্ড 2022 একটা প্রশ্ন দেখি। আমাদের দেহের রক্তকে বাহিকার ভিতর দিয়ে সঞ্চালনের জন্য ত্রিকোণাকার একটি অঙ্গ প্রধান ভূমিকা পালন করে। তবে দেহের শারীরবৃত্তীয় স্থিতাবস্থার জন্য রক্ততঞ্চন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। রক্ততঞ্চন মানে জমাট বাঁধা, এটা অন্য বিষয়, রক্ত জমাট বাঁধার টপিক আলাদা, এটা পড়াই নেই, এটা পরে পড়াবো। সো রক্তকে সঞ্চালনের জন্য ত্রিকোণাকার একটি অঙ্গের প্রয়োজন, তাহলে সেই উল্লেখিত অঙ্গটির কি? লম্বচ্ছেদ। তাহলে তো বুঝতেই পারছো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ মানে এটা যদিও আজকে তোমাদেরকে শেখাই নাই, বাট আমি মানে আসলে মিন করতে চাচ্ছি যে এটা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে পড়তে হবে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। তারপর দেখো মানব দেহের বুকের বাম দিকে ত্রিকোণাকার একটি অঙ্গ রয়েছে। তাহলে বুকের বাম দিকে ত্রিকোণাকার একটি অঙ্গ রয়েছে, বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই একটি ছন্দময় গতিতে স্পন্দিত হয়। ওকে ওকে, হার্টবিট আপনা আপনি হয়, কোনো বাইরের সাহায্য প্রয়োজন হয় না। এটা নিয়ে একটা কোশ্চেন আছে, এটা পড়াই দিব। ওই অঙ্গটির লম্বচ্ছেদ, তাহলে তো বুঝতেই পারছো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারবে যে অঙ্গটা হৃৎপিণ্ড। ওকে, এখন লম্বচ্ছেদ সবাই আঁকতে পারবে কিনা এটা নিয়ে আমি একটু কনফিউজড। সিস্টেমিক, আচ্ছা এটা এখন দরকার নাই, এটা পরের ক্লাসের টপিক। ইন্টার কালাটেড ডিস্ক থাকে কোন পেশিতে? ইন্টার ডিস্ক এটা থাকে কার্ডিয়াক পেশিতে। ওকে, সো এটা একদমই সহজ অ্যান্সার, ইন্টার ডিস্ক থাকে কার্ডিয়াক পেশিতে। ঠিক আছে, অন্য টপিকের একটা কোশ্চেন আছে, এটা পরের ক্লাসে পড়াই দিব। কোনগুলো বা কোনটি হৃৎপিণ্ডের কপাটিকা গুলোকে আবৃত রাখে? অ্যান্সার হচ্ছে এন্ডোকার্ডিয়াম। দেখো এন্ডোকার্ডিয়াম আমরা বলছিলাম যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এবং কপাটিকা নির্মাণ করে, অ্যান্সার হচ্ছে কি? এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম সবথেকে ভিতরে থাকে এবং ভিতরের অংশগুলা মানে কপাটিকা, প্রকোষ্ঠ, এগুলাকে আবৃত করে বা গঠন করে। হৃৎপিণ্ডের আবরণের নাম কি? একদমই সহজ প্রশ্ন, পেরিকার্ডিয়াম, তাই না? সব থেকে সহজ প্রশ্ন এটা ছিল। হৃৎপিণ্ডের আবরণের নাম কি? অ্যান্সার পেরিকার্ডিয়াম। ওকে, এখন বলো, এই যে ছেলেরা এতক্ষণ যে মজা নিচ্ছ, এখন বলো যে পুরুষের হৃৎপিণ্ডের ওজন কত? বলো, এইটা না পারলে আর মান সম্মান থাকবো না। 150 গ্রাম, 500 গ্রাম, 300 গ্রাম, 250 গ্রাম। ওকে, রেঞ্জ রেঞ্জ শুরু হয়েছিল কই থেকে? 250 থেকে 390 গ্রাম ছিল রেঞ্জ। সুতরাং রেঞ্জের থেকে আসলে যদি বলি তাহলে রেঞ্জের মার্ক কত? 250 শুরু হয়েছে, তুমি 250 গ্রাম বসাইতে পারো, 250 গ্রাম। ওকে, এটা রেঞ্জ দিলেই বেশি ভালো হইতো, বাট রেঞ্জের সাথে যেহেতু একটা পয়েন্টকে আসলে ইয়ে করতেছে, ম্যাচ করতেছে, সো আমি ওই পয়েন্টটাকে ধরবো, 250 গ্রাম ধরবো। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে 200 থেকে 270 গ্রামের মতো, মেয়েদের ক্ষেত্রে 200 গ্রাম। ঠিক আছে, সো পুরুষের ক্ষেত্রে হচ্ছে 250 গ্রাম। তবে এইসব প্রশ্নের ক্ষেত্রে যদি
মেন বইয়ের রেঞ্জ আকারে দেয় তাহলে কিন্তু বেস্ট হবে, তাই না? কারণ শুধু একটা একটা দিচ্ছে, প্যারামিটার দিচ্ছে, এটা একটু অনেক সময় কনফিউজিং হইতে পারে। যদি একটা প্যারামিটার দেয়, তোমার যেটার সাথে হুবহু মিলবে সেটা আগেরটা হোক পরেরটা হোক, যার সাথে হুবহু মিলবে সেটাকে তুমি অ্যান্সার ধরবা। তিনশো 300 দেয়া যেতে পারে। দেখো এটা আসলেই মানে একটু টাফ, বিকজ দুইটার মাঝখানে মাঝামাঝি মানে পয়েন্টে 300 আছে। সো 300 ধরা যাইতে পারে। এটা আসলে তোমার মেডিকেল পরীক্ষার প্রশ্ন হলে কোন টেনশন নিবে এটা বলাটা আসলেই টাফ। ওকে, আমরা আশা করি যে এরকম কোনো মানে কনফিউজিং প্রশ্ন আমরা পাবো না, আমরা ক্লিন কাট প্রশ্ন বা ক্লিন কাট অপশন পাবো। সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের আমাদের উত্তর দেওয়ার সময় অনেকেই অ্যাক্টিভ ছিলা। ঐশী, সিয়াম, সামিয়া, সামিয়া ফারজানা, রুবি, মৃত্তিকা রয়, থ্যাংকস এ লট। ওকে, সবাই যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, চেষ্টা করছো। কাব্যচন্দ্র বলছে বাম পাশে হৃৎপিণ্ডের 4/3 অংশ এবং ডান দিকে 4/1 অংশ থাকে। ওকে, হৃৎপিণ্ডের অনেকটা অংশ কিন্তু একদম বুকের ঠিক মাঝখানে থাকে, একদম স্টার্নের ঠিক পিছন বরাবর থাকে, ঠিক আছে? রক্তিম ভাই বলছে কয়টা ক্লাস লাগবে? আমার কাছে মনে হয় যে 8 থেকে 9টা ক্লাস লাগবে, মানে 9টা ক্লাস লাগবে ধরে রাখো। সিএম বলছে অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংকস লট ভাইয়া। আর কারো কোনো বলার আছে? অতকে বলছে ভাই আপনি এখনো ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, আমার তো দুইটা ব্যাচ, 26 এবং 27। ওকে, ঐশী বলছে অল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সো সামনের ক্লাসে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা শিখতে পারবা। পাশাপাশি আরো আরো কিছু আমার মেডিকেল লাইফের কিছু কথাও নিয়ে আসবো। মেডিকেল লাইফের কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে এখনো মনে পড়ে, আশা করি তোমরা এনজয় করবা। ওকে, সো সবাইকে পরের ক্লাসের দাওয়াত রইলো এবং সবাই সুস্থ থাকো, সেই পর্যন্ত ভালো থাকো। সবাইকে শুভরাত্রি, টাটা।